ব্যারিস্টার ফুয়াদ, আপনি বলছিলেন যে ৭০ অনুচ্ছেদের যে আলোচনাটা সেটা আসলে বিএনপির একটা সুযোগ ছিল, সেটা তারা এক্সস্ট করেনি, এবং সেটার উত্তরে আপনি যেটা বলেছেন যে এটা আসলে তারা চায়নি। আমি এই বিষয়টা একটু রিপন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। রিপন ভাই, ৭০ অনুচ্ছেদের একটা আলোচনা তো আসলে ঐকমত্য কমিশনে হয়েছে, তো সেটা অ্যাপ্লাই করার এই নির্বাচনে কি সুযোগ ছিল কিনা আদৌ? আমি যদি সরকারি ভাষ্য অনুযায়ী বলি, সরকারি ভাষ্য তাই তো বলতে হবে আমাকে। তো সেটা হচ্ছে যে আপনার বিএনপি কিন্তু এখনো যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার তারা যে অঙ্গীকারগুলো করেছেন এবং একই সাথে তাদের যে সমস্ত বিষয়গুলো আপত্তি আছে, নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ তারা তাদের মতন করে করবেন বলে যে বিষয়গুলো বলেছেন, সেই জায়গা থেকে তারা কিন্তু বিচ্যুত হচ্ছেন না। এবং এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার করেছেন প্রফেসর আলী রিয়াজ। উনি যখন ওই ঐকমত্য কমিশনের যখন তিনি তো ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি প্রথম আলোর সাথে 2 কিস্তি বা 3 কিস্তিতে ইন্টারভিউ দিয়েছেন, ছাপা হয়েছে এটা, রাইট। তো সেখানে তিনি যেটা বলেছেন যে তারা সমস্ত ইস্যুগুলোতেই, এটা একটি দুটি বিষয় নেই, সব বিষয়ের সাথে ওই বিষয়টি জুড়ে দিয়েছিলেন যে এটা কিন্তু আমি ওনার সাক্ষাৎকার অনুযায়ী বলছি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হবেন তারা তাদের দলীয় ম্যান্ডেট অনুযায়ী অথবা তাদের দলীয় যে প্রস্তাবনা নির্বাচনে ভোটারদের সামনে যেটা করবেন সে অনুযায়ী তারা সেটা বাস্তবায়ন করতে পারে। সবগুলো ইস্যুতে যারা একমত হয়েছে সেগুলো তো বাস্তবায়নের সমস্যা নেই, যেখানে আপত্তি আছে সেখানের ক্ষেত্রে সেটাও। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আর্টিকেল 70-র ক্ষেত্রে বিএনপি, আমি তো আলোচনার প্রক্রিয়ার মধ্যে ছিলাম না, তো সেখানে বিএনপির যে বিষয়গুলো নিয়ে আপত্তি ছিল অথবা তাদের নিজস্ব যে মত ছিল সে অনুযায়ী তারা নিঃসন্দেহ করবেন। আর্টিকেল 70 সম্পর্কে আজকে আমি একটা টক শোতে আমি ছিলাম, সেখানে একজন আইনজীবী আলোচক ছিলেন, তো তিনি যে উদাহরণ টানলেন শেখ মুজিবুর রহমান, তিনি ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞেস করেছিলেন আর্টিকেল 70টা তারা কেন আনলেন। তো ডক্টর কামাল হোসেন সাহেব নাকি বলেছেন শেখ মুজিবুর রহমান তাকে যেটা বলেছেন যে এখানে এরকম একটা কিছু রাখতে হবে, কারণ হর্স ট্রেডিং হয় এবং পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে যখন তিনি ছাত্র নেতা ছিলেন তিনি নাকি হোস্টেলে থেকে এই সমস্ত যারা এমএলএ ঠেমেলে যারা হতেন তাদের নাকি খুব পাহারা ঠারা দিয়ে রাখতেন। সেটা ধরেন 50 বছর, সেটা কি এখনো প্রাসঙ্গিক কিনা আমি বলছি, তো পাহারা দিয়ে রাখতেন এবং একজনকে নাকি এক পর্যায়ে এরকম পাহারা দিয়ে রাখছেন, তখন বলে ঠিক আছে একটু ছেড়ে দাও, ওদের টাকাটা নিয়ে আসি, এরকম এরকম একটা গল্পের কথা শুনলাম আজকে। হোয়াট এভার, এখন আমার বক্তব্য হচ্ছে আর্টিকেল 70-কে আমি রেলিভেন্ট মনে করি, এই কারণে রেলিভেন্ট মনে করি। ইভেন আমি তো সাজেস্ট করবো যে আমার সাজেশনে কিছু যায় আসে না, আপনি দলের তো না, বাংলাদেশের বেলায় বলছি না, ইভেন ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি। ইন্ডিয়ান পলিটিশিয়ানরা তারা এখন ভেবে দেখতে পারে যে তাদের দেশের সংবিধানে আর্টিকেল 70-র মতো একটা রক্ষা কবচ তারা ইনকর্পোরেট করতে পারেন কিনা, কারণ যেভাবে ওদের দেশের বিশেষ করে রাজ্যসভা নির্বাচনে বা রাজ্যসভাগুলোতে সরকার গঠনের প্রাক্কালে যে ধরনের হর্স ট্রেডিং হয়, ইভেন ইন রিসেন্ট টাইম ওয়েস্ট বেঙ্গল আপনি দেখলেন তো মমতা ব্যানার্জি তার দলের তৃণমূল কংগ্রেসের এমপিদের কি একটা অবস্থা নাকি। তো ফলে আর্টিকেল 70 এর এক ধরনের এক বাক্যে যদি আমি বলি আর কি, আপনি কি এটাকে এন্ডোর্স করেন যে আর্টিকেল 70 থাকা উচিত? হ্যাঁ, আর্টিকেল 70 আপনি মোটা দাগে যদি বলেন যে আমাদের দেশের পলিটিক্যাল কালচারটা যেহেতু ভারতের মতন দেশে যারা আমরা তো নতুন বাংলাদেশ বলছি, নতুন বাংলাদেশ বলছি, কিন্তু চরিত্রটা এখনো নতুন হয়ে ওঠেনি, সেটা তো চিন্তা করতে হবে। ওই যে আপনার পুলিশের পোশাকটা বদলেছে, পুলিশ কি ঘুষ খাওয়া বন্ধ করেছে? আপনি রেলেভেন্ট এখনো মনে করেন? আমি মনে করি এটা তো স্টিল আমি রেলেভেন্ট মনে করি, তবে আপনার ওই ফ্লোর ক্রসিং বাদে দলের বিরুদ্ধে ভোট না দেওয়ার বিষয়গুলো যেটা উনি বললেন, যেখানে বিল উত্থাপন করার বিষয়গুলো থাকবে, এই জাতীয় প্রসেসগুলোর বাইরে আর্টিকেল 70-র ব্যাপারে কড়াকড়িটা শিথিল করলে হবে। তবে সেক্ষেত্রে আমি বারবার যে কথাটি বলি, আপনি যত শিথিলই করেন না কেন, যদি বলেন যে ব্যারিস্টার ফুয়াদ যেটা বললেন একটা অন্যরকম ইতিহাস হতে পারতো না, কোনো ইতিহাস হতে পারতো না, কারণ ভোটটা যদি আপনার গোপনে যদি না হয়, এক, দ্বিতীয়ত হচ্ছে ভোটটা গোপনে হলো ধরে নিলাম, তারপরে ধরেন আজকে ফলাফলটা 255-র বাইরে অন্য কোনো কিছু একই রকম রেজাল্ট কোনো সুযোগই হতো না, এটি থাকতো।